নমস্কার, শুভ সন্ধ্যা। আমি সৌরদীপ অধিকারী, মোদক ট্রেনার একাডেমি আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমরা একত্রিত হয়েছি এক অত্যন্ত অভিনব ও তাৎপর্যপূর্ণ বিষয়কে কেন্দ্র করে। রিলেশন বিটুইন মেকআপ, কস্টিউম, মাস্ক অ্যান্ড পাপেট। মঞ্চশিল্প, অভিনয় শৈলী এবং দৃশ্যনন্দন শিল্পকলার জগতে এই চারটি উপাদান একে অপরের সঙ্গে ভীষণ গভীরভাবে জড়িত। চরিত্রের রূপ নির্মাণ, ভাব প্রকাশ এবং সর্বোপরি দর্শকের মনে প্রভাব সৃষ্টি, সব ক্ষেত্রেই মেকআপ, মুখোশ এবং পাপেট শিল্পের ভূমিকা সত্যই অনস্বীকার্য। আজকের এই আলোচনা আমাদের সামনে সেই সৃজনশীল সম্পর্কের দিকগুলো নতুনভাবে উন্মোচিত করতে চলেছে। এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোকপাত করার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট মেকআপ শিল্পী বিনীতা দেব মহাশয়া। তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে নাট্যবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীকালে পারফর্মিং আর্টস, মাস্ক, মেকআপ ও পাপেট্রি বিষয়ে জুনিয়র ফেলোশিপ লাভ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি কলকাতা দূরদর্শন কেন্দ্রে মেকআপ আর্টিস্ট হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন। তার অভিজ্ঞতা, দক্ষতা এবং শিল্পবোধ তাকে এই ক্ষেত্রে বিশেষ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছে। তার লেখা পাঠকপ্রিয় বইও রয়েছে। আঙ্গিক আহার্যিক অভিনয়ের রূপরেখা। কলমে আমাদের আজকের অনুষ্ঠানের বিশিষ্ট বক্ত্রী বিনীতা দেব মহাশয়া। আমরা সকলেই দৃঢ়ভাবে বিশ্বাস করি তার দীর্ঘ অভিজ্ঞতা ও গভীর জ্ঞান ভাণ্ডার আমাদের আলোচনাকে সমৃদ্ধ করবে এবং সকলকে শিল্পকলার এই সূক্ষ্মাতি সূক্ষ্ম দিকগুলো সম্পর্কে এক নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করবে। এখন আমি সসম্মানে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের সম্মানিত বক্ত্রী বিনীতা দেব মহাশয়াকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। ধন্যবাদ। নমস্কার, শুরু করছি। আজকে সুন্দর করে বললেন সৌরদীপ, যে বিষয়ে যা বললেন, আমার আজকের বিষয়টা যেটা আমার জুনিয়র ফেলোশিপের বিষয়টাও সেটাই ছিল, আঙ্গিক আহার্যিক অভিনয়ের রূপরেখা। এই নামকরণটিও করে দিয়েছিলেন আমার শ্রদ্ধেয় অধ্যাপক শ্রী কুমার রায়। উনি এখন ইহলোকে নেই, কিন্তু উনি আমাকে গাইডও করেছেন অনেকটা, এবং বিভিন্ন ইতিহাস ঘেটেই এই আমার চর্চাটা শুরু করে। যেটা হচ্ছে আধুনিক যুগে মানুষ যে মেকআপটা করে, বা অতি আধুনিক যুগে ইন্টারনেটের দুনিয়ায় আসার পর মানুষ যেভাবে মেকআপ করে, মেয়েরা যেভাবে মেকআপ করে, ছেলেরাও মেকআপ শিখছে, আবার বিভিন্ন আধুনিক জিনিসপত্র দিয়ে, মানে মেটেরিয়ালস দিয়ে যারা মেকআপটা করছে, সেটা একটা অন্যরকম। কিন্তু আদিম যুগে, মানে হয়তো ভাবতে অবাক লাগবে যে যারা ভাবছেন যে আমি কি বলবো, আদিম যুগে মেকআপ আবার কি হতো। কিন্তু আশ্চর্য বিষয় যে সত্যি যখন মানুষ প্রাগৈতিহাসিক ছিল, সেই যুগেও মানে মনোবিদদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং মনোবিদদের অ্যানালিসিস থেকে নিয়ে জানা যাচ্ছে যে নার্সিসাস কমপ্লেক্স যখন মানুষও হয়নি, যখন বন মানুষের পর্যায়ে ছিল, হোমো ইরেকটাস ছিল, হোমো স্যাপিয়েন্স হয়েছে, তারপর সেই হোমো ইরেকটাসের যুগ থেকেই কিন্তু মেকআপের একটা, মেকআপ নয় মানে নিজেকে দেখা, তার আগে তো নিজেকে দেখতো না কেউ। হঠাৎ কোনোদিন একটা উপকথা আছে যে একটি মেয়ে এরকম যেমন ভাবে জন্তু জানোয়ার জল খায়,
একটা জলাশয়ে মুখ ডুবিয়ে জল খেতে গিয়ে সে তার মুখটা দেখে ফেললো। দেখে প্রথমটা খুব ভয় পেয়েছে, এটা কে ওকে আক্রমণ করতে এসছে, কিন্তু পরে দেখলো যে নিজের হাত পা নেড়ে নাচানাচি করে দেখলো যে এটা সে। তখন তার মধ্যে একটা কনসিয়াসনেস কাজ করতে শুরু করলো যে আমি, এটা আমি, তাহলে এরকম চেহারা কেন? অন্য যে জন্তু জানোয়ার তাদের গায়ে তো অনেক লোম আছে, আমার গায়ে তো কোনো লোম নেই, আমার চেহারাটা তো লোকে সবাই দেখতে পাচ্ছে অন্যরা। এই আস্তে আস্তে প্রথম দেখার সময় সেই বোধটা কাজ করেনি, কিন্তু ওই ব্রেনের নার্সিসাস কমপ্লেক্স কাজ করতে করতে মেয়ে এবং পুরুষের দেহ আলাদা করে চিনতে শিখলো তারা, যেটা জন্তু জানোয়ারকে আলাদা করে সহজে বোঝা যায় না। এই মেয়ে পুরুষ চিনতে শেখার সময় থেকেই সাজের শুরু হলো। কিরকম সাজ? পশুর ছাল দিয়ে সাজ। ছেলেরা একরকম ভাবে পশুর ছাল পরছে, মেয়েরা আর একরকম ভাবে পশুর ছাল পরছে। এখান থেকে শুরু হলো কি, আস্তে আস্তে আমরা দেখছি কি সভ্যতার উন্মেষ কিভাবে ঘটছে সারা পৃথিবী জুড়েই। আসলেই যখন যেখানে যেমন ভাবে জল পেয়েছে মানুষ, জলাশয় থেকে সমুদ্র থেকে শুরু করে যেখানে শুধু জঙ্গল নয়, সেসব জায়গায় কিন্তু সভ্যতা শুরু হয় আগে। কেন শুরু হয়? কারণ জল যেখানে থাকছে সেখান থেকে আমরা পাচ্ছি উদ্ভিদ বেশি, গাছপালা বেশি। মানুষ প্রথম কি বলা হয় যে সভ্যতার শুরুতে প্রাগৈতিহাসিক মানুষ আগুন জ্বালাতে শিখেছিল। আগুন জ্বালাতে কিন্তু প্রথমে শেখেনি, আসলে শিখেছিল আগুন দেখতে, আগুনকে চিনতে শিখেছিল। তারপরে কোনো একটা সময় যখন পাথরের যুগ চলছে, তখন পাথরে পাথরে ঠোকাঠুকি করে তার আগে ওরা আগুন জ্বালতে শিখলো, তখন থেকে মাংস পুড়িয়ে খাওয়া শুরু হলো। তার আগে শুধুমাত্র কাঁচা মাংসই শিকার করে এনে খাওয়া হতো। কিন্তু এই শিকার করতে যেতে গিয়ে যত রকমের বাধা, যত রকমের বিপত্তির মধ্যে পড়তে হতো, বুনো জন্তু, হিংস্র জন্তুদের আক্রমণে মারা যেত, সেইটা থেকে বাঁচার জন্য তারা করলো কি, শুরু করলো ওই বিশ্বাস যে এরা দুষ্ট, এরা অপদেবতা, কিংবা কেউ অসুখে পড়লো অপদেবতা ভর করেছে, কেউ মারা গেল অপদেবতা তাকে টেনে নিয়েছে। এই থেকে দেবতারও আগে কিন্তু অপদেবতা সৃষ্টি করলো মানব মস্তিষ্ক। সবটাই কিন্তু মানব মস্তিষ্কের দ্বারা তৈরি। কেন? তারা দেখছে যে এই বিপদগুলো আসছে, তখনও কিন্তু ভালো দিকগুলো দেখেনি তারা। ভালো দিক বলতে কি, এই যে গাছপালা জন্মাচ্ছে, অঙ্কুরোদ্গম হচ্ছে, একটা গাছ বেড়ে উঠছে, এগুলো অনেক পরে নজরে আসে। প্রথমে কি দেখা যাচ্ছে? হয়তো বন্যা এসে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, বা জঙ্গলে আগুন লেগে যাচ্ছে। এই আগুনটা দেখতে শিখেছিল কারণ দাবানল লাগতো, সেই আগুনটা দেখছে, এবং সেই ভীতি থেকে অপদেবতা। এই অপদেবতাদের তুষ্ট করতে গিয়ে বিভিন্ন রকমের পুতুল তৈরি করা শুরু হলো, পাথর কেটে, গাছ কেটে, কাঠ দিয়ে, পাথর দিয়ে, এরকম ভাবে মূর্তি তৈরি করে অপদেবতাদের পুজো করা হলো। তখন নিজেরাও সাজতে শুরু করলো। কেমন সাজ? ভূষো, কালি, মাটি, বিভিন্ন রঙের মাটি দিয়ে সারা মুখে। এখনো আমরা দেখতে পাই আফ্রিকান বা অস্ট্রেলিয়ার বেশ কিছু আদিবাসী জাতি আছে, আমাদের এখানেও বেশ কিছু আদিবাসী এখনো নিকোবর অঞ্চলে আছে, তারা ওই রকম প্রাকৃতিক বস্তু দিয়ে নিজেদের শরীরে রং করা শুরু করলো। এবং ওই পশু শিকার করে আনা পশুর মাথাটা মাথায় পরে নিয়ে মুখোশের মতন পরে নাচতে শুরু করলো, গাছের ছাল পরে নাচতে শুরু করলো। এই করতে করতে যখন তারা কৃষি শিখতে শুরু করলো, যে হ্যাঁ এরকম ভাবে কিছু ফলন ফলানো যায়। তার আগে কি ছিল? জঙ্গলের কোনো ফল পেড়ে খেলাম, কিন্তু তাতে পেট ভরছে না। আচ্ছা, তাহলে এটা করলে অনেকটা ফসল হয়, তাহলে এইটা করতে পারি, আমরা এইটা চাষ করতে পারি। মাটি খুঁড়ে বীজ বপন করার পর সেটা থেকে গাছ হওয়া, আস্তে আস্তে এগুলো কিন্তু অটোমেটিক্যালি তারা শিখছে, কেউ শিখিয়ে দেওয়ার লোক নেই, নিজেরা ঠেকে শেখা আর কি, প্রকৃতির কাছে ঠেকে শিখছে। তখন তারা করলো কি, তাহলে বৃষ্টিকে পুজো করো দেবতা হিসেবে, বন্যাকে অপদেবতা হিসেবে, ফসল যখন জন্মাচ্ছে তখন তাকে দেবতা হিসেবে, মাটিকে দেবতা হিসেবে, কারণ মাটি জন্ম দিচ্ছে ফসলে, আবার ঝড়, তুফান, মৃত্যু, এগুলো অপদেবতা হিসেবে তৈরি করতে শুরু করলো। এই পুতুল তৈরি করা, দেবতার পুতুলও তৈরি করা হলো,
নিজেদের সাজসজ্জার মধ্যে এইভাবে হতে হতে আস্তে আস্তে নিজেদের উন্নতি হতে শুরু করলো। এই নিজেদের উন্নতিটা হতে হতে কিন্তু চারটে তুষার যুগ পেরিয়ে গেছে। এই চারটে তুষার যুগের মধ্যে দিয়ে যত আদিম প্রাণী ছিল, বড় বড় ডাইনোসর, ম্যামথের মতো বড় বড় হাতি, এরা আস্তে আস্তে বিলুপ্ত হতে শুরু করলো। এবারে আস্তে আস্তে হোমো ইরেক্টাস মানুষের দল হোমো স্যাপিয়েন্সে পরিবর্তন হলো। তখনও পর্যন্ত হোমো স্যাপিয়েন্সে আসার আগে পর্যন্ত মানুষের লেজ ছিল, মানুষ চার পায়ে হাঁটতো। হোমো স্যাপিয়েন্স হতে হতে লেজ খসে গেল। ডারউইনের তত্ত্ব অনুযায়ী তখন হাত ছোট হলো, পা গুলো বড় হলো, মানুষ দু পায়ে খাড়া হতে শিখলো। সেই সময় থেকে আস্তে 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 মানুষ সভ্য হতে শুরু করলো। এবং সভ্যতাটা কি? এই ধরনের বিশ্বাসগুলো। এবং মানুষের সভ্যতার পেছনে পুরো বিশ্বাসটাই ছিল খানিকটা ধর্মীয় বিশ্বাস। তো স্বাভাবিকভাবেই তখন ওই মেকআপের দিক থেকে যেটা হলো যে মেকআপ তো ব্যাপারটা ছিল না, সাজগোজ গুলো যেমন ছিল সেরকমই ছিল। তারপরে কি হলো, আমাদের এই সভ্যতা হতে হতে প্রথম যেটা দেখা গেল যে ওরা যে একটা পুজো আচ্চা করছে, এই যে বৃষ্টি নামাতে হবে, তার জন্যে আকাশে জল ছুঁড়ে দিয়ে পুজো করতে শুরু করলো। নিচের থেকে আকাশে জল ছোড়া হচ্ছে, তাহলে ওপর থেকে আকাশ থেকে বৃষ্টিটা নামবে। এইটাকে বলা হচ্ছে ম্যাজিক বিলিফ। মানে এই জাদুবিদ্যা, জাদু বিশ্বাস, এই জাদুটা করলে আমরা প্রাকৃতিক এটা পাবো, মানে আশীর্বাদটা পাবো। এই ম্যাজিক বিলিফ থেকে শুরু হলো নাচ গানের উদ্ভব। প্রথম কিন্তু নাচ গান ছিল না। আমরা যেটা দেখতে পাই যে আমরা এখনো জানি গুহাচিত্র থেকে আমরা প্রথম ছবি আঁকা, কারণ মানুষ কথা বলতে শেখেনি। কথা বলতে শেখেনি তার কারণ হচ্ছে জন্তুদের যেমন ষড়যন্ত্র ছিল, মানুষেরও তখন তেমন ষড়যন্ত্র ছিল। সেই ষড়যন্ত্রের কারণে কথা বলে কিছু বেরোতো না, ছবি এঁকে মনের ভাব প্রকাশ করতো। অন্য কোনো জীবজন্তু কিন্তু ততদিনে হোমোস্যাপিয়েন্স হয়ে গেছে, তো তখন ততদিনে তারা তো ওইটা জানে না যে কথা বলতে পারা, কিভাবে কথা বলা যায়, ছবি এঁকে এঁকে নিজেদের প্রকাশ করতে শুরু করলো। এই সাইকোলজিক্যাল যে পরিবর্তনগুলো হচ্ছে সেটা থেকেই ছবি আঁকা। এবং ওই শিকার করতে গিয়ে মুখে আমরা যেটা এখনকার দিনের মেয়েরা বা প্রাচীনকালে উলু দিয়ে শাঁখ বাজিয়ে পুজো করে, তখন সেই করে মুখ দিয়ে চাপড় দিয়ে আওয়াজ বার করে জন্তু জানোয়ারকে ভয় দেখিয়ে শিকার করতে ঢোকা হতো। এই শব্দটা থেকে আস্তে আস্তে শুরু হলো সঙ্গীত। সঙ্গীত শুরু হলো এবং সঙ্গে রইল কি, মিউজিকের সঙ্গে রইল চিত্র, ছবি, পিকচার অ্যান্ড মিউজিক। এই দুটো মানুষের আদিম শিল্প। সেই শিল্প থেকে আস্তে 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 গান। কথা কিভাবে হলো, সায়েন্টিস্টদের মধ্যে মর্গান বলছেন, পুরাতাত্ত্বিক মর্গান বলছেন, যখন আস্তে আস্তে হোমোসাপিয়েন্সের পরিবর্তন হলো তখন মানুষের ষড়যন্ত্র, যেটা ভোকাল ভালভ, সেটা গলার ওপরের দিকে উঠে এলো। অন্যান্য জন্তু জানোয়ারের অনেক নিচের দিকে থাকে সেই ষড়যন্ত্র। মানুষের আস্তে 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 এই আস্তে আস্তে উঠে আসাটাও প্রায় 1 লক্ষ বছর। উঠে আস্তে আস্তে মানুষের মুখ দিয়ে কথা বেরোতে শুরু করলো, কোনো একটা শব্দ বলতে শুরু করলো। এবং ভাষা তো অনেক পরে শুরু হয়েছে, যেটা যখন যেখানে যেভাবে মানুষ কমিউনিকেট করতে পেরেছে নিজের জাতীয় লোকেদের সঙ্গে, তাদের সঙ্গে সেইভাবে মুখের ভাষা বেরিয়েছে, সেইভাবে আস্তে আস্তে ভাষা তৈরি হয়েছে। এরকম করতে করতে দেখা যাচ্ছে আমাদের প্রাচীন সভ্যতা কি, একেবারে প্রাচীন সভ্যতা মিনোয়ান যুগে, মিসেনীয় সভ্যতা, এবং তারপরেই মিশরীয় সভ্যতা। মিসেনীয় সভ্যতায় বা মিনোয়ান সভ্যতায় যেগুলো দেখা যায়, মাটির তৈরি বাসনপত্র, কাঠ কেটে বাসনপত্র, পুতুল, মূর্তি, খেলার পুতুল, গয়না, পাথরকে কেটে গয়না বানানো, হাতের চুড়ি, গলার হার, কানের দুল, বাচ্চাদের খেলনা, আবার বাসনপত্র পাথর কেটে কেটেও করা হচ্ছে। এগুলো মিনোয়ান আর মিসেনীয় সভ্যতায় দেখা যাচ্ছে। কিন্তু গান,
ছবি আঁকাটাও ছিল, ছবি আঁকাটা ছিলই অবশ্যই, কিন্তু গান পাওয়া যায় না। আবার অন্যান্য কোনো শিল্পেরও উদ্ভব হলো। এটা এসে হলো কবে? প্রায় সভ্যতার দোরগোড়া, সেটাও সভ্যতার দোরগোড়া একই সঙ্গে মিশরে, ইজিপ্টে প্রথম সভ্যতা শুরু হলো। মানে সভ্যতা বলতে আমি বলছি যে এই কালচারাল প্রোগ্রাম বা পুজো আর্চার মাধ্যমে পুরোহিতকে ভগবান মনে করা, পুরোহিতকেই, কিন্তু মিশরে পুরোহিতকেই ভগবান মানা হতো। কোনো মানে একেবারে দেখা যাচ্ছে না, অবয়ব নেই, এরকম কোনো ভগবান ছিল না, পুরোহিতই ভগবান। এবং পুরোহিতের কাছেই বলি দিয়ে উৎসর্গ করা হচ্ছে একজনকে, সে নিজেকে ধন্য মনে করছে যে আমি ঈশ্বরের কাছে চলে যাচ্ছি, কারণ পুরোহিতের কাছে আমার বলি হলো। সেই থেকে আস্তে আস্তে শুরু হলো ওই পুরোহিতের স্তুতি গান, দেবদেবীকে মনে করে নেওয়া হচ্ছে। যেমন ওসিরিস আর ইন, দুই দেবদেবী, তাদেরকে বলা হচ্ছে তারা কিন্তু ভাই বোন, কিন্তু তারাই আবার মানুষের জন্ম দেওয়ার জন্য মাতা এবং পিতা, কারণ তখনও পুরোপুরি সভ্য হয়নি মানুষ। এই যে ভাই বোন সম্পর্কটা কখনো যে প্রজনন ক্ষমতা হতে পারে না, তখনও সেই ধারণাটা ছিল। সেই কারণে ওসিরিস এবং ইন, দেব এবং দেবী, সেই জমি, মাটি এবং বৃষ্টি বা আকাশ, এই দুই দেবদেবী, তাদেরকে পুজো করা। এই স্তুতি গান থেকে শুরু হলো দল বেঁধে গান করা। এবং অদ্ভুতভাবে পাওয়া যাচ্ছে, আমার এক অধ্যাপক প্রফেসর রঞ্জিত মুখার্জি, তার একটি সভ্যতার উন্মেষ বলে একটি বই লিখেছিলেন, তাতে আমরা পাই যে নীল নদের দুপারে দাঁড়িয়ে দুটো দল আলাদা করা হতো, আলাদা করে গানের কম্পিটিশন হতো, প্রতিযোগিতা চলে এলো। কিন্তু পুরোহিত বসে বসে সেই বিশাল মন্দিরের দ্বার, মানে একদম মন্দির বলতে যেটা প্রাসাদ, সেটাও নীল নদীর ধারেই, এবং তিনি ওইখানে বসে বসে দুই পাড়ের প্রতিযোগীদের গান শুনছেন। তার থেকে তিনি বিচার করবেন যে কে প্রথম হলো, কে দ্বিতীয় হলো। সবাইকেই পুরস্কার বিতরণ করা হবে, মানে পুরোহিত রাজা সে নিজের গলার মালা দিচ্ছেন, কাউকে কিছু অন্য কিছু দিচ্ছেন, এইভাবে। কিন্তু এই যে গান সৃষ্টি হলো, এইটা প্রথম দেখা যাচ্ছে যে ওটাই শিল্পের প্রথম মানে কথিত গান, মানে ভাষায় কথিত গান, শুধুমাত্র মিউজিক না, মিউজিকের সঙ্গে কথা বসেছে। এইভাবে করতে করতে একটা সময় যেটা হলো, তখনো পর্যন্ত পিরামিড আসেনি, পিরামিড তৈরি আসেনি, তারও বেশ কিছু বছর, প্রায় 1000 খানেক বছর পরে পিরামিড শুরু হলো। পরবর্তীতে এই পুরাতত্ত্ববিদরা যখন গিয়ে পিরামিড খুলছেন, যেসব পিরামিড থেকে বেরোচ্ছে, পিরামিডের ভেতর থেকে পাওয়া যাচ্ছে, সেখানে পাওয়া গেল পিরামিড টেক্সট। সেই টেক্সটের মধ্যে দেখা যাচ্ছে ওই গানগুলো লেখা আছে, কিন্তু মানে দেবতা স্তুতি, সাধারণের জীবনযাপনের পদ্ধতি, যা যা ভাবে হতো, চাষবাসের পদ্ধতি, সবকিছুর সঙ্গে এই নাটক, গান, এগুলো লেখা রয়েছে। লিখিত টেক্সট এই প্রথম পাওয়া গেল। পৃথিবীর প্রথম নাটকও যদি বলা হয়, তাহলে এই প্রথম টেক্সট পাওয়া গেল পিরামিডের ভেতর থেকে। এরপরে আস্তে আস্তে একটা সময় পুরাতত্ত্ববিদরা এবং পরবর্তী বৈজ্ঞানিকরা বলেন, যে প্রত্নতাত্ত্বিকরা, যে ব্ল্যাক হোল, একটা সময় মিশরের ধ্বংস কিভাবে হয়েছিল কোনো পণ্ডিত মানুষই বলতে পারেননি। প্রায় 600 খ্রিস্টপূর্বাব্দে আস্তে আস্তে গ্রিসের উৎপত্তি হলো। গ্রিসের উৎপত্তির সময় আস্তে আস্তে সেখানে তখন মানুষ পুরোপুরি মানুষ হয়েই গেছে অলরেডি, মিশরেও হয়ে গেছে ততদিনে। তারপরে যখন মিশরে এলো, মানুষ তখন একটু উন্নত হয়েছে, একটু উন্নত মানে চাষবাস করছে, রাজারাজরাও আছে, রাজাই দেশ শাসন করছে, কিন্তু সমুদ্রের পাড়ে গ্রিস। সেই জন্য কি হচ্ছে, আস্তে আস্তে নৌকা নিয়ে নিয়ে দেশের সম্পদকে অন্য কোনো একটা জায়গায় বিক্রি করতে যাওয়া হচ্ছে। সেটাও অনেক পরে এসছে অবশ্য, মানে শুরুর গ্রিসে নয়। শুরুর গ্রিসে যেটা হলো, যে ওই
দেবতা বলতে জমি দেবতা, কৃষি দেবতা। কৃষি দেবতা কে না ডায়োনিসাস। ডায়োনিসাসের পুজো করাটা হচ্ছে উৎসব। এই উৎসবেও আবার চলে এলো প্রতিযোগিতা। একজন থেসপিস বলে একজন নাট্যকারের নাম পাওয়া যায়, যিনি প্রথম একটা উঁচু বেদির মতন তৈরি করে নিয়ে কাঠ দিয়ে হোক, যেভাবে হোক, পাথরের ওপরে হোক, দাঁড়িয়ে পড়ে চিৎকার করে করে স্তুতি করতে লাগলো দেবতা ডায়োনিসাসের। এবারে লোকজন জড়ো হতে শুরু করলো, গান করছেন, একা সবকিছু করছে। এবারে কিছু লোকজন নিজেরা ইনভলভ হয়ে গিয়ে ওই থেসপিসের সঙ্গে গলা জুড়ে গান গাইতে শুরু করলেন। শুরু হয়ে গেল কোরাস। তখন থেসপিস বললেন, ভালো তো, তাহলে তো আমি একটা দল তৈরি করে নাটক করতে পারি। নাটকের সেই একটা মানে কনসেপশন শুরু হলো, ধারণা তৈরি হলো যে এইভাবে আমি নাটক করি। এবারে কি হলো, উনি মুখে মুখে ডায়লগ, তখনকার দিনে তো লিখিত আসেনি। আমাদের দেশেও যখন আমি ঢুকবো ভারতবর্ষের সভ্যতায়, লিখিত থেকে যেটা হতো শ্রুতি, মুখে মুখে গান গাইছে, ওনার শুনে শুনে বাকি যারা শুনতে এসছে গান বা যারা ইনভলভ হয়ে গেছে তারা গাইতে শুরু করলো। এবারে দেখা গেল এইটুকুনি একটা কাঠের বেদির ওপর বা পাথরের বেদির ওপর দাঁড়িয়ে তো অনেক দূর দূর পর্যন্ত গ্রিস চিরকালই একটা মানে সেই আদিম যুগ থেকে একটা বিরাট জনসংখ্যার দেশ আর কি। পাহাড়ের গায়ের ধারে সারা শহরের লোকজন চলে আসছে এই অনুষ্ঠান দেখতে। তখন থেসপিস করলেন কি, একটা মঞ্চ তৈরি করলেন। তারপরে বললেন যে নাটকের কম্পিটিশন হবে। রাজা বললেন নাটকের কম্পিটিশন হবে। নাটকের কম্পিটিশনে আস্তে আস্তে প্রায় থেসপিসের মৃত্যুর সময়ের একটু আগে হবে, প্রায় 60 বছর, 60 নয়, 80 বছর মতন পরে, মানে থেসপিসের নাটক শুরু করার প্রায় 60 বছর পরে, ওনার তখন 80 বছর বয়স হয়ে গেছে। তখন দেখা গেল নাটকের কম্পিটিশন শুরু হলো এবং তখন এলেন আরো 2 নাট্যকার। তারা জিতে নিতে শুরু করলো, মানে থেসপিসের থেকে পুরস্কার জিতে নিলেন একজন, সেখান থেকে আবার আরো বছর 30 বাদে আর একজন, এইভাবে নিতে শুরু করলেন। এবারে এই যে মঞ্চটা তৈরি হলো, মঞ্চটা কোথায় তৈরি হলো? পাথরের গা কেটে তৈরি হলো। পাথরের গা কেটে বসছে এবং আর একদিকে পাথরের গা কেটে মানুষজন অভিনয় করছে। এই যে শুরু হলো, তাহলে তো চলে এলো কি, পোশাক ওই রকম লাগবে, মুখোশ লাগবে। এখানে কিন্তু মেকআপ আসছে না তখনো পর্যন্ত, কারণ কি অনেক দূর থেকে অনেক ভিড় করে লোকজন দেখছে, সেই জন্য মুখোশটা দরকার। শরীরের তুলনায় অনেক বড় পরিমাণে মুখোশ তৈরি করা হতো। মুখোশগুলো তৈরি করে সেইগুলোকে পরা হতো এবং সেখানে চলে এলো আমাদের এখনকার দিনেও যত লোকনৃত্য লোকনাট্য আছে আমাদের ভারতীয় লোকনৃত্যে, কিছু স্পেশাল রং ব্যবহার করা। যেমন হিরোইন যে সে হলুদ রং ব্যবহার করবে, আমাদের এখানেও যখন কৃষ্ণ সাজানো হয় তাকে যেমন কালো বা নীল করা হয়, রাধাকে কিন্তু হলুদ বর্ণ করা হয়, পীত বর্ণ করা। এটা হচ্ছে মানে একটা কনসেপশন, ভালো মন্দের কনসেপশন। যে ভিলেন হবে তাকে সবুজ রং করা হচ্ছে। রাজা ভীষণ রাগী বাবা, যে নায়ক নায়িকার প্রেমে বাধা দিচ্ছে, তার গায়ের রং হবে লাল, রাগী দেখাতে লাল রং। এইরকম কিছু রং এলো, রংগুলো মুখোশে ব্যবহার হলো, পোশাকে ব্যবহার হলো এবং পোশাকগুলো শরীরের তুলনায় অনেক বড় হলো। অনেক দূর থেকে লোকে দেখতে পাবে, শুধু মঞ্চে দাঁড়ালে চলবে না, একরকমের হিল জুতো তৈরি করা হলো, কাঠের উঁচু উঁচু, যেটা পরবর্তীকালে আধুনিক মেয়েরা প্ল্যাটফর্ম জুতো পরে, সেই রকমই একেবারে 7-8 ইঞ্চি উঁচু জুতো, সেগুলোকে বলা হতো কোদারনাস। এই জুতো পরে অভিনয় শুরু হলো। আস্তে 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 মঞ্চ তৈরি হলো, গ্যালারি ফর্মে মঞ্চ তৈরি হলো। গ্যালারি ফর্মে একদিকে পাথর কেটে দর্শকরা বসছে, আর একদিকে গোল মঞ্চ তৈরি করা হয়েছে, যেটা ওই এরেনা ফর্মে, যেমন ভাবে আমরা আধুনিক যুগে সার্কাস দেখি, সেরকম এরেনা ফর্মে মঞ্চ করা হলো। মঞ্চের মধ্যে অভিনয় হচ্ছে। এবারে আস্তে আস্তে তো ব্যাপারটা সীমাবদ্ধ হচ্ছে, যে কারণে তখন জুতো একটু ছোট হলো, মুখোশের জায়গায় আস্তে আস্তে মেকআপ শুরু হলো। মেকআপ গুলো কিন্তু সেই মুখোশের মতন করেই হতো। হিরোইনকে হলুদ রং করা হচ্ছে, হিরোকে নীল রং বা ওরকম করা হচ্ছে, ভিলেন হলে সবুজ রং করা হচ্ছে। রংটাকে কিন্তু বজায় রাখা হলো, কেননা যাতে দর্শক বুঝতে পারে।
দর্শকের যাতে গুলিয়ে না যায় যে মুখে মেকআপ করা হয়েছে, এতদিন মুখোশটা দেখেছে, তাহলে এটা বোঝানো দরকার। এই রং রয়ে গেল, তাহলে কি দেখা গেল যে মুখোশ এবং মেকআপ একই হয়ে গেল, সম্পর্কিত হতে শুরু করলো। এইভাবে গ্রিসে হতে হতে একসময় গ্রিস রোম দ্বারা আক্রান্ত হলো, রোম ঢুকে পড়লো। এবার গ্রেকো রোমান পিরিয়ড যেটা এলো, সেই গ্রেকো রোমান পিরিয়ডের সময় দেখা গেল মিক্স আপ হয়ে যাচ্ছে। গ্রিস দেশের মানুষের মধ্যে কোনো রুদ্র মূর্তি ব্যাপারটা ছিল না। পেলব, শিক্ষিত, মার্জিত, যেটা আমরা অ্যারিস্টটল, প্লেটো এদের মধ্যে দেখতে পাই, রোমে কিন্তু সেটা ছিল না। রোমে সবসময় রৌদ্ররস, মানে রাজা নিরো বলতে আমরা যা বুঝি সেই রকম, সেই রৌদ্ররস মিশে ওরা এদের মেয়েদের মতন রীতিমতো টিটকিরি করতো। সৈন্য সামন্ত যখন ঢুকে পড়ে, সেই ট্রয়ের যুদ্ধ, ঢুকে পড়ে বলা হচ্ছে গ্রিসে আবার মানুষ থাকে নাকি, গ্রিসে তো কোনো পুরুষ থাকে না, সব মহিলা থাকে, এরম ভাবে টিটকিরি করা হচ্ছে। কিন্তু সেখান থেকে আস্তে আস্তে কিন্তু রোমান সৈনিকরা গ্রিক মেয়েদের বিয়েও করতে শুরু করলো। যেমন হয়, সহাবস্থান হতে হতে সম্পর্ক তৈরি হয়, সেই হয়ে ওদের মধ্যে গ্রেকো রোমান একটা কালচার শুরু হয়ে গেল। তখন কিন্তু গ্রিকদের মধ্যেও রৌদ্ররস ঢুকলো, আবার রোমানদের মধ্যেও খানিকটা ওই পেলব প্রাকৃতিক সম্পদ ঢুকলো, যেটা অনেক নরম শৈল। তার থেকে শুরু হলো অনেক উন্নত মানের নাটক, অনেক উন্নত মানের সাজসজ্জা, উন্নত মানের জামা কাপড় মানে মিলে গেল। তখন কিন্তু গ্রিক অ্যান্ড রোমান পোশাক আশাকের যে ধরনগুলো, মানে সাধারণত জনসাধারণ যেমন জামা কাপড় পরছে সেরকমই পরছে, নাটকে আলাদা কিছু হচ্ছে না তেমন ভাবেই। কিন্তু এখনো পর্যন্ত আমরা কিন্তু পুতুল তৈরি, যেটা আমরা আদিম পর্বে দেখেছি, মানুষরা পুজো করা বা অপদেবতা দেবতা মানার জন্য যে পুতুলগুলো তৈরি করতো, গ্রিক পিরিয়ডে সেটা পাই না আমরা। মিশরে কিছুটা ছিল, কিন্তু সেটা গয়নায় কনভার্ট করে অনেক বেশি। যত না পুতুল, যত না মূর্তি, তত বেশি গয়নায় কনভার্ট করে। সেই জায়গা থেকে সেইভাবে পাপেটের পাওয়া যায় না। পাপেট কিন্তু আমাদের দেশে, পুতুল নাচটা আমাদের ভারতীয়, মানে একদম প্রাচীন ভারতের ইতিহাসে পাওয়া যায়, অনেক প্রাচীন। কেমন ভাবে, যখন প্রায় 2500 খ্রিস্টপূর্বাব্দ নাটকের ঐতিহ্য পাওয়া যাচ্ছে, ঐতিহ্য বলতে নাটক পাওয়া যাচ্ছে পরপর অশ্বঘোষের নাটক, ভাসের নাটক, তারপরে মৃচ্ছকটিক একদম সেই হিসেবে পরের মানে আধুনিক পর্বে ঢুকছে, এরকম সময় নাটক করছেন। কালিদাস তো অনেক পরে, ততদিনে শতক শুরু হয়ে গেছে। সেই সময় দেখা যাচ্ছে অভিনয়ে আমাদের নটিরা এসে প্রথমে নাচ করছে, ভদ্র মহোদয়গণ আপনারা এসে আসন গ্রহণ করুন। গ্রীষ্মের বিকালে আমাদের নাটক শুরু হবে, এবং সারা রাত জুড়ে নাটক হতো। এবং সেটা আমরা পরবর্তীতে আবার মধ্যযুগের ইউরোপেও দেখবো যে সারা রাত জুড়ে। এতদিন পর্যন্ত গ্রিস, রোম, পরবর্তী সময় যেটা দেখেছি, এতে নীল নদীর ধারে তো অবশ্যই দিনের আলো, একদম কড়া রোদের মধ্যে অভিনয় হয়েছে, বা বৃষ্টি পড়ছে কিছুক্ষণের জন্য থেমে গেল, তারপরে আবার হচ্ছে। কিন্তু এই এলো যে গ্রীষ্মের মেনশন করা হচ্ছে, নাট্যকাররা মেনশন করছেন গ্রীষ্মের বৈকালিক সুন্দর হাওয়ায় অথবা বসন্তের হাওয়ায় আপনারা আসন গ্রহণ করুন, আমাদের নাট্য শুরু হতে চলেছে। এই নাটক শুরু হতো কিভাবে? আগে মঞ্চ পুজো হতো, দেবতাদের পুজো হলো, দণ্ড পোতা হতো, সেই দণ্ড দিয়ে পোতা হতো, পুজো করা হতো। পুজো করার পরে নটি এলো, নাচ করলো, বলে গেল, সূত্রধার ঢুকলো। সূত্রধার এসে সিন ওয়াইজ বলবে, একটা করে সিন বলবে, বেরিয়ে যাবে, তখন মানে কুশীলবরা ঢুকবেন, ঢুকে অভিনয় করবেন, বেরিয়ে যাবে। এবং দেখা যাচ্ছে সেইখানে মেকআপের আমরা অনেক বেশি চল পাই। এই গ্রিকে তো ছিল পুরোপুরি, দেখাই যাচ্ছে মুখোশটাই প্রথম, তারপরে ওই মুখোশের মতনই রং করা হয়েছে মেকআপে, অতএব আলাদা করে মেকআপ করা যাচ্ছে না। কিন্তু আমরা
ডক্টর সুকুমার সেনের বইতে উনি ভরতের নাট্যশাস্ত্র থেকে যেমন লিখেছেন, তাতে মোটামুটি যে পঞ্চম বেদ শুরু হলো। পঞ্চম বেদ কি? পঞ্চম বেদ মানেই হচ্ছে নাটক, কারণ বৈশ্য শূদ্রদের জন্য কোন রকম বেদ তৈরি হয়। প্রথম বেদ যে ঋগ্বেদ, সেটা ব্রাহ্মণদের জন্য শুরু হয়েছিল। ঋগ্বেদের পরে অথর্ববেদ, সেটা শুরু হয়েছিল ক্ষত্রিয়দের জন্য। সামবেদ 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 দ্বিতীয় শুরু হয়েছিল ক্ষত্রিয়দের জন্য। যজুর্বেদ আর এটা হচ্ছে বৈশ্যদের জন্য, যারা ব্যবসা করতেন তাদের জন্য যজুর্বেদ এবং অথর্ববেদ। তখন মানে উপকথা অনুযায়ী জানা যাচ্ছে যে রাজার কাছে গিয়ে বললেন যে আমাদের জন্য বেদ তৈরি করতে হবে, আমরা বৈশ্য, আমরা শূদ্র, আমরা কি মানুষ নই? তাহলে আমাদের জন্য কেন বেদ হবে না? তখন এই চারটে বেদ থেকে নিয়ে, যেমন হচ্ছে যে ঋগ্বেদের পাঠ নেওয়া হলো, পাঠ এবং কথা নেওয়া হলো, মানে মন্ত্রোচ্চারণ। সামবেদের গান নেওয়া হলো, যজুর্বেদের অভিনয় নেওয়া হলো, অথর্ববেদের রস নেওয়া হলো, যেটা আমরা পাই নবরস, ভরতের নাট্যশাস্ত্রের নবরস পাই। এই রস নিয়ে তৈরি হলো পঞ্চম বেদ। এই পঞ্চম বেদ সেই তৈরি হয়ে গেল, তখন তো নাটকটা হবেই। মানে উচ্চ পর্যায়ে অনেক রকমের বাধা বিপত্তি এসেছিল যে না, এটা অশিষ্ট। অশিষ্ট কেন? না, শিব ছিল অশিষ্ট দেবতা, সে ছিল শূদ্রদের দেবতা। অথচ শিব অনার্য ভারত, আর্যরা অনেক পরে এসছে ভারতে, অনার্য ভারতে একমাত্র দেবতাই ছিলেন শিব। অশিষ্ট কেন? তিনি গাঁজা খেয়ে পড়ে থাকেন, তিনি তাণ্ডব নৃত্য করেন, আবার তিনি গান বাজনাও করেন, ওই ডুগডুগি বাজিয়ে নাচ করা, এ করা। তো তখন উচ্চ উচ্চ জাতির যারা, তারা বললো যে না, নাটকের মতন অশিষ্ট আচার আচরণ এখানে চলবে না। কিন্তু জনসাধারণ যখন ভেঙে পড়লো, যে না, একেবারে ঝাঁপিয়ে পড়লো আর কি, যে আমাদের জন্য নাটক করতেই হবে, তখন মেনে নিল, নাটক শুরুও হলো। তো মোটামুটি এইদিকে আমরা খানিকটা আধুনিক জায়গায় চলে এসেছি, তাও এখনো পর্যন্ত আমরা মানে খ্রিস্টপূর্ব অব্দেই রয়েছি, নতুন এতে জয়েন করি, মানে চলে আসিনি এখনো পর্যন্ত। ইন দ্য মিন টাইম আমরা মাঝখানে চলে যাচ্ছি কোথায়? এশীয় চাইনিজ এতে ডাইনেস্টি, তারপরে আসবে মধ্যযুগের ইউরোপ এবং মধ্যযুগের ভারত। চাইনিজ ডাইনেস্টি তো বহু পুরনো, সেখানেও একই সঙ্গে কিন্তু যেমন গ্রিস আর রোমে সভ্যতা এগোচ্ছিল, সেইভাবেই কিন্তু চীনেও এগিয়ে চলেছে। জাপান বরং সেই তুলনায় অনেকটা নতুন। এই যে সভ্যতা এগিয়ে চললো প্রায় আনুমানিক 2000 খ্রিস্টপূর্বাব্দে, জাদু বিশ্বাসকে কেন্দ্র করে, আবার সেই জাদু বিশ্বাস। এই জাদু বিশ্বাস, মন্ত্র, তুকতাক, ঝাড়ফুঁক, নাচ গান সবই আছে তার মধ্যে। এই জাদু বিশ্বাস কিন্তু এখনো আমাদের মধ্যে রয়ে গেছে। আমরা কোনো কাজ করতে গেলে যখন কোনো কিছু ওই পুজো টুজো দেওয়া হয় বা আলপনা দেওয়া হয়, সেগুলোও কিন্তু জাদু বিশ্বাসের অঙ্গ আর কি। এইটা করলে এই সুমঙ্গলটা হবে, সুবচনী ব্রত, এই যে ব্রত কথাগুলো, এগুলোর মধ্যে আধুনিক কালেও রয়ে গেছে সেই জাদু বিশ্বাস। এবারে চায়নাতে যেটা হলো, সরাসরি প্রশাসনের মানে প্রমোশন বলা চলে, প্রশাসনের প্রমোশনেই নাচ গান চলতে শুরু করলো। রাজতন্ত্রের মধ্যেই রাজতন্ত্র চলেছে চায়নায় 1500-এরও বেশি বছর। তো সেই রাজতন্ত্রের সময় থেকেই দৈনন্দিন জীবনে অভিনীত হতো মূকাভিনয়ের মাধ্যমে। মূকাভিনয় এসে গেল চায়নাতে, কিন্তু এটা বেশ পুরনো সময়, 2000 খ্রিস্টপূর্বাব্দ, বোঝাই যাচ্ছে কতদিন আগে। তখন মূকাভিনয়ের মাধ্যমে, তখনও ভাষা সেভাবে আসেনি। চায়নাতে যখন ভাষা তৈরি হয়েছে, তখন তো সবাই বলেই যে এখনো যে চায়নার মতন এত রকমের ডাইলেক্টের ভাষা সারা পৃথিবী জুড়েও নেই বোধহয়, ভারতবর্ষে তারপরেই। তো তখনো পর্যন্ত ভাষা ওইভাবে মৌখিক ভাষা আসেনি, সেই জন্য মূকাভিনয় দিয়ে শুরু হলো। সেই বসন্ত ঋতুতে
শস্য বোনার সময়, মূলত এই গ্রীষ্মকাল এবং বসন্তকালে শস্য উৎপাদনের পুজো হিসেবে এই মূকাভিনয়, নাচ, গান এগুলো চলতো। গান মানে ওই মিউজিক। এই ক্ষেত্রে এই সময়টা দেখা যাচ্ছে রাজতন্ত্রের শুরু বলা হচ্ছে 1780 খ্রিস্টপূর্বাব্দ 1711 থেকে 1122 পর্যন্ত। সেই সময় সরাসরি নাট্যাভিনয় হতো না। তখন দেবতা ইয়াং আর দেবী ইন, এখানেও দেবী ইনের নাম পাওয়া যাচ্ছে। দেবতা ইয়াং তাদের প্রেম কাহিনী, বীরগাথা এইসব বর্ণনা করে তখন কিন্তু মূকাভিনয় চলে গেছে, মানে চলে যায়নি, মূকাভিনয়ের জায়গায় আবার জায়গা করে নিয়েছে গান। এই বীরগাথা, প্রেম কাহিনী এগুলো বর্ণনা করা হচ্ছে এবং দৃশ্যরূপগুলো নাচের মাধ্যমে, অভিনয়ের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। ইয়াংসি কিয়াং নদীর এখানেও সেই মিশরের মতন দুই পারে দূর দূর গ্রাম থেকে এসে জড়ো হতো, কৃষিজীবী মানুষ দলে দলে আসছে, এসে উৎসবে যোগ দিচ্ছে। গীতিনাট্য, নৃত্যনাট্য প্রশ্নোত্তরের মাধ্যমে হচ্ছে। মিশর থেকে কিন্তু এতটা পিছিয়ে এলো 4000 বছর থেকে 2000 খ্রিস্টপূর্বাব্দ, তখনও কিন্তু ওই প্রশ্ন উত্তর করে গান। সবাইকার কাছে আমার একটাই যে নিশ্চয়ই মনে করতে পারছেন যে আমাদের তরজা গান হতো এক সময়, কবিয়াল গান হতো এক সময়, তখন কিন্তু এই প্রশ্ন উত্তর হতো। তার মানে সেই প্রশ্ন উত্তরের মাধ্যমে গান, সেটা কিন্তু আধুনিক যুগেও চলে এসছে, শেষ হয়নি। এই করতে করতে মোটামুটি নাচ, গান, অভিনয়, নাটক এইভাবে চলতো, কিন্তু সেখানে সাজসজ্জার কোনো আমরা পাচ্ছি না, মানে কোনো উদাহরণ প্রত্নতাত্ত্বিকদের কাছ থেকে পাচ্ছি না যে ওখানে সাজগোজ হচ্ছে। পূজারী যারা ছিল তারা প্রচন্ড দামি দামি জামা কাপড় পরতো, মানে সেই হিরে মানিক খচিত দামি দামি সিল্কের জামা কাপড়, পশমির জামা কাপড়। আবার পাশাপাশি ইয়াং আর ইনের প্রেম কাহিনী, বীরগাথার পাশাপাশি রাজার বীর কাহিনী, মানে বীরত্ব গাথা গাওয়া হচ্ছে। আর মাঝে মাঝে সিনে, এই কিন্তু চায়নায় ঢুকলো দুটো সিনের মাঝখানে কমেডি সিন। ওই যেমন সার্কাসে দেখানো হতো বামন এলো কিংবা জোকাররা এলো, হাসি মজা করে দেখিয়ে দিয়ে চলে গেল, ঠিক একই জিনিস চায়নায় শুরু হলো এইভাবে। আবার পরে ভারতেও আমরা দেখতে পাচ্ছি যে দুটো সিনের মাঝখানে নটি এবং সূত্রধার দুজনে মিলে এই কমেডি সিনগুলো করে যাচ্ছে, মানে যেটাকে পরবর্তীকালে আধুনিক নাটকে বলা হচ্ছে কমিক রিলিফ। আধুনিক নাটকে সবসময় কোনো ট্র্যাজেডি সিন বা ট্র্যাজেডি সিন তো আধুনিক নাটকে না, ট্র্যাজেডিটা একেবারেই মানে গ্রিক পিরিয়ডে হয়ে গেছে। গ্রিক নাটকে দেখা গেছে ট্র্যাজেডি, তারপরে কমেডিও এসছে, কিন্তু পরবর্তীতে যখন সিরিয়াস হয়েছে তখন কমিক রিলিফ হিসেবে কিছু ডায়লগ, কিছু কথা, কিছু দৃশ্য এমন হতো যে এই কমেডি সিনগুলোর মাধ্যমে করা হতো। এখনো পর্যন্ত মেকআপের কিছু ব্যাপার এখনো আসেনি, কিন্তু ওই সাজগোজটা চলছে ওইভাবে, মানে পোশাকের ওপর দিয়ে। মেয়েরা চুল বাঁধার দিক দিয়ে, সাজটা বলতে মেয়েদের চুল বাঁধা, নানান রকমের ডিজাইনে চুল বাঁধা। আর তারপরে যেটা হচ্ছে 1112 থেকে 314 খ্রিস্টপূর্বাব্দ চাও ডাইনেস্টি এসে গেল। তখন বীর রসের প্রাধান্য বেড়ে গেছে, গীতিনাট্যের কাহিনীতে বীর রসের প্রাধান্য। ভক্তিরস বর্জিত যুদ্ধ নৃত্যই তখন নাটকের মূল বিষয়। এই যুদ্ধ নৃত্য আসা মানে আর এক রকমের পোশাক এসে গেল, আর এক রকমের সাজসজ্জা এসে গেল। এই সময় থেকে নাট্যানুষ্ঠানে জটিলতা বাড়ে। জটিলতা কেন বাড়ে? এই কারণেই, যুদ্ধ নৃত্য হচ্ছে, তাই সমগ্র অনুষ্ঠানে নেতৃত্ব দেওয়ার জন্য এলেন একজন নেতা, আমাদের ভারতীয় নাটকে সূত্রধারের মতন অধিকারী মশাই। চায়নাতে ঢুকলো একজন অধিকারী মশাই। এই একই সময় আবার গ্রিসে একজন অভিনেতা থেসপিস কোরাস থেকে আলাদা হলেন, যেটা আমি আগেই বলে দিয়েছি, থেসপিস কোরাস থেকে আলাদা হলেন
এদিকে চীনেও একজন অভিনেতা সূচিত হলো, মানে সিঙ্গল অ্যাক্টর কনসেপশন তৈরি হচ্ছে আলাদা করে। এতদিন ছিল শুধুমাত্র গানের মাধ্যমে, সে থেসপিসও মোটামুটি গান করেই অভিনয় করতেন যখন আলাদা হয়েছেন, আলাদা করে গান করেছেন। এখানে চলে এলো সিঙ্গল অ্যাক্টর। তখনও পর্যন্ত মহিলাদের অ্যাক্টিং নেই, এবং এখানেও নৃত্যনাট্য কারা পরিবেশন করছে? পুরোহিতরা। পুরোহিতরা নৃত্যনাট্য পরিবেশন করছে, কিন্তু যুদ্ধ চলে এসছে। অভিনেতা অভিনেত্রী বলতে আলাদা কিছু নেই, দলনেতা যে থাকছে সে ওই বর্ণনা দিচ্ছে। এইভাবে চলছে। চলতে চলতে ওই কৌতুক অভিনেতা যে ক্লাউনের ভূমিকায় অভিনয় করতো তার হয়তো কিছু সাজসজ্জা থাকতো, সাজ পোশাক গুলো আলাদা আলাদা হতো। ওই রং চঙে, যেমন বললাম যে ক্লাউনরা, আমাদের সার্কাসে ক্লাউনরা রং চঙে পোশাক পরে ঢুকতো, ওই কমেডি সিন গুলোর জন্য ওইভাবে ঢুকতো। পরবর্তী হ্যান যুগ 314 থেকে 200 খ্রিস্টপূর্বাব্দ, সেই সময় ওই রাজ পরিবারের গণ্ডি ছাড়িয়ে পেশাদার হয়ে উঠলো অভিনেতারা। তখন কিন্তু আর দেবতা পশুর মুখোশ করে নাচ করছে, কিন্তু কারা করছে? নিম্নবর্গীয় জনসাধারণ। সেখানে পুরোহিত গোষ্ঠী নেই, সেখানে রাজ পরিবারের লোকজন নেই, নাচ করছে সাধারণ মানুষজন ওই রাজ পরিবারের গণ্ডি ছেড়ে বেরিয়ে এসে। তারা কি করছে? ওই রকম ওই আবার আদিম যুগে ফিরে যাওয়ার মতন, সেই পশুর মুখোশ পরা, পশুর ছাল পরা, আবার আদিম যুগ যেন ফিরে চলে এলো, সেই হোমোস্যাপিয়েন্সের যুগ চলে এলো। এইভাবে আবার শুরু হলো এ করতে। এবারে একটা সময় মহিলা অভিনেত্রীরা ঢুকলো। খ্রিস্টীয় প্রথম শতকে চীনে বৌদ্ধদের আগমন হলে ধর্মীয় অনুষ্ঠানে বৌদ্ধ আদর্শের প্রভাব পড়তে থাকে। বৌদ্ধরা এলো প্রথম শতক বৌদ্ধরা এলো, মানে তার মানে আমাদের ভারতীয় কালচারে, অবশ্যই গৌতম বুদ্ধ আমাদের ভারতীয় কালচারে আগে এসছে, তারপরে চায়নায় গেছে। এই প্রভাবটা পড়তে শুরু করলো বৌদ্ধ ধর্মের প্রভাব পড়লো নাটকের ওপরে। এবং 720 খ্রিস্টাব্দ থেকে 906 খ্রিস্টাব্দের মধ্যে হং ডাইনেস্টি পাওয়া যাচ্ছে। এই সময় প্রাচ্য সভ্যতার প্রভাব চৈনিক রাজতন্ত্র সংস্কৃতিকে উদার করে তুলেছিল, অনেক খোলামেলা ছিল। তাই পুরাণ বীরগাথার পাশাপাশি কুসংস্কারের সমালোচনাও, কমেডির যে সিনগুলো হতো, কমেডিয়ানরা তখন কুসংস্কারের সমালোচনা করছে, তখনই কিন্তু এই সাহসগুলো দেখাচ্ছে, কারণ রাজ পরিবারের গণ্ডি থেকে বেরিয়ে এসছে। রাজ পরিবারের মধ্যে থেকে যদি ওই এতে কি বলবো এটাকে, ওই পৃষ্ঠপোষকতায়, রাজার পৃষ্ঠপোষকতায় অভিনয় করলে তো আর এই সমালোচনাগুলো করা যাবে না। কুসংস্কারের সমালোচনা বা রাজার কোনো ভুল ভ্রান্তি হচ্ছে তার সমালোচনা, এগুলোই বেরিয়ে এসে সাধারণ, এবং বৌদ্ধ সময় থেকেই এটা শুরু হলো আরো বেশি করে। কিন্তু পিপিং এ সেই সময় অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। তিনজন চৈনিক অভিনেতাদের 3 জন আরাধ্য দেবতা ছিলেন মিং হুয়াং, ওয়ান ইউ, লিন মিংজু। যাই হোক, এই নামগুলো আমাদের এত মনে রাখার মতো নয়। 3 দেবতাই বেদি আছে পিপিং এর হাতাগোতে বলে যে মন্দির, সেই মন্দির, ওই মন্দিরের কিন্তু নাট্যাভিনয় হতো। এই হাতাগোতে একটা যে মন্দির, সেখানে অভিনয় হতো। সাজঘরে ওই দেবদেবীর মূর্তিগুলোও থাকতো, তাদেরকে প্রণাম করে যেত। কিন্তু ততদিনে এই বৌদ্ধ পূজারীরাই করছে, কিন্তু বা বৌদ্ধ ধর্মাবলম্বীরা করছে। মিং হুয়াং হলেন ক্লাউন, মানে মিং হুয়াং একজন বিখ্যাত ক্লাউন ছিলেন আর কি। ক্লাউন অর্থাৎ চাও চরিত্রের অভিনেতা, মিং হুয়াও সেই অভিনেতার নাম। তিনি ওই ক্লাউনের ভূমিকা মুখ্য ছিলেন। সেই কারণে যখন তিনি দেবতার সম্মান পেতেন এমন ভাবে যে তার মেকআপটা করা হতো আগে, তাকে পোশাক আশাক পরিয়ে সাজানো হতো আগে, তারপরে অন্যান্য অভিনেতাদের। তিনি সেই ক্লাউন চরিত্র এবং সেই অভিনেতা এতটাই মর্যাদা পেত। আর ওই 3 দেবদেবী পুজো শুরু করে তারপরে অভিনয় শুরু হতো। এই করতে করতে মোটামুটি এই যুগটা চলছে। তারপরে এলো সাং যুগ, 960 থেকে 1126 খ্রিস্টাব্দ।
খ্রিস্টাব্দ তো শতক এসেই গেছে, প্রথম শতকে। কিন্তু মোটামুটি নাট্য সাহিত্য বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা কিন্তু ভারতে অনেক আগে এসে গেছে। এখানে দেখা যাচ্ছে সেই ওই 1126 খ্রিস্টাব্দ পর্যন্ত সেটা পাওয়া যাচ্ছে না। প্রকৃত সাহিত্যগুণ সম্পন্ন নাটক রচিত হয় ইউয়ান যুগে। ইউয়ান যুগটা কবে থেকে? 1126 থেকে 1367 খ্রিস্টাব্দ, মধ্যযুগের শেষ পর্বের সময়। সেই সময় নাট্যগুণ মানে সাহিত্য গুণ সম্পন্ন নাটক লেখা হতো শুরু। এই সময় আধুনিক চৈনিক মঞ্চ অভিনীত হতো নাটকগুলো, মঞ্চগুলো তৈরি হলো সেইভাবে। এখানেও তখনও পর্যন্ত কিন্তু পাপেট নেই। আমি ইচ্ছে করে এখন শব্দটা ব্যবহার করছি, তখনও পর্যন্ত পাপেট নেই। পাপেটের মজার গল্প পরে আসবে আর কি, মানে চায়নাতেই আসবে। পরবর্তী মিং যুগে 1369 থেকে 1643 খ্রিস্টাব্দ চৈনিক নাটক সাহিত্যিক উৎকর্ষতা সাংযুগের থেকেও বেশি ভালো হয়ে উঠলো সেই সময়। এবং এই মিং রাজত্বকালে বিদেশি শত্রুরা চীন আক্রমণ করে ও ড্রাগন সিংহাসন অধিকার করে। 1644 খ্রিস্টাব্দে স্থাপিত হয় মাঞ্চু রাজত্ব। সেটাও কিন্তু ওই চায়নার মধ্যেই চলছে। মাঞ্চু যুগে চীনে নবজাগরণের সূচনা হয়, রঙ্গমঞ্চে অভিনেত্রীদের প্রবেশ নিষিদ্ধ হয়। কেন? কারণ হচ্ছে রাজত্বকালে, মিং রাজত্বকালে রাজপরিবারের অভিনেত্রীদের কেন্দ্র করে সাংঘাতিক ব্যভিচারিতা শুরু হয়েছিল। সেইগুলোকে বন্ধ করা হবে বলে আবার অভিনেত্রীদের বন্ধ করা হলো। মানে অভিনেতারাই মানে নারী চরিত্র সেজে অভিনয় করতে শুরু করলো। মানে আবার আমরা কিন্তু বারবার ওই দু পা এগিয়ে এক পা পিছিয়ে যাচ্ছি, দু পা এগোচ্ছি আবার এক পা পিছোচ্ছি। সভ্যতাটা এইভাবেই এগিয়ে চলতো। সঙ্গে সঙ্গে সাজগোজ। এইবারে আসছে চাইনিজ নাটকে। চীন সাম্রাজ্যে দুই ধারার নাটক হলো ঐতিহাসিক এবং সামাজিক। সামাজিক এতদিন ছিল না, এতদিনে এলো সামাজিক। এতদিন যেটা ছিল ক্লাউন কমেডির মাধ্যমে সমালোচনা করতো, কিন্তু সামাজিক নাটক ছিল না। ঐতিহাসিকের পাশাপাশি সামাজিক শুরু হলো। দুই শ্রেণীর নাটকেই চরিত্রগুলো হতো টাইপ চরিত্র। যেমন ওই গ্রিক ট্র্যাজেডিতে যেমন বলছি যে হিরো এক রকমের, রাগী বাবা এক রকমের, রাজা এক রকমের, সেই রকমই টাইপ চরিত্র হতে শুরু করলো। এই টাইপ চরিত্র হতে হতে এই টাইপ চরিত্র হতে হতে চায়নাতেও এসে গেল সেই টাইপ চরিত্রগুলো। গ্রিক ট্র্যাজেডির নায়কের চরিত্রের প্রতিরূপ তরুণ প্রেমিক চৈনিক নায়ক সেন। মানে সব চৈনিক নায়কই হবে সেন। বীর বা রাজার চরিত্রে দাড়ি থাকতো, হাতে পাখা থাকতো, এই মেকআপ ঢুকলো। সামাজিক নাটক এলো, মেকআপ ঢুকলো। তার আগে এই যে বীর গাথার নাটক, ঐতিহাসিক নাটক, তাতে সবটাই পোশাক আশাকে দেখানো হতো। এই মেকআপ ঢুকলো। এবং প্রপস, ভারতীয় নাটকে প্রপস হিসেবে দেখা যাচ্ছে পাপেটকে। আর এখানে প্রপস হিসেবে এই পাখা, যেটা আমরা চাইনিজ মেয়েদের ছবি দেখি, পাখা। সুন্দরী তরুণী অথবা বীরাঙ্গনা, আদর্শ নারী চরিত্র হতো, তাদের বলা হতো তান। এরকম ভাবে একই রকম টাইপের সাজগোজ গুলো ওরকম হতো। নায়িকারা মুখে সাদা রং লাগাতো, যেটা বললাম যে কথাকলি নাচে এখনো আছে এইরকম ধরনের। আমাদের রাধাকে অনুসরণ করে হলুদ রং করা হয়, ওখানে নায়িকাকে সাদা রং করা হতো এবং সবারই মুখাবয়ব উজ্জ্বল রঙে রাখা হতো। এই সমস্ত কালার গুলো হতো কিন্তু আর্ট কালার। অ্যাড্রেস যেটা আমরা ডাক্তার সুকুমার সেনের বইতে পেয়েছি, মানে হরিত বর্ণ যেটা, সেটাকে বলা হচ্ছে আচ্ছা আমি এখনই দেখছি ওটা। পরবর্তীতে আমরা ওই নামটা আমার বারবার মাথায় চলে আসে। আমাদের আগে যখন যাত্রা পালা হতো, মুখে একটা হলুদ পাউডারের মতন লাগানো হতো। সেটা কিন্তু মাটি থেকে, মাটি দিয়ে তৈরি। ওটা মাটি, একদম আর্থ কালার, মাটি থেকে হলুদ রং করা হতো। পিউরি বলা হতো, ইংরেজিতে পিউরি বলা হতো। ওই পিত বর্ণেরই একটা রং। এরকম ওই বয়স্ক চরিত্র হলেই মুখে বলি রেখা, এই প্রথম এলো কিন্তু এই যে জিনিসগুলো, যে মুখে বলি রেখা আঁকা হচ্ছে, একজন অভিনেতার মুখে বলি রেখা আঁকা হচ্ছে, লম্বা দাড়ি লাগানো হচ্ছে, এগুলো করা হচ্ছে।
নায়িকাদের চোখের মণিতে চীনা কালির ফোঁটা দিয়ে চোখ উজ্জ্বল করা হতো, একদম চোখের মণির মধ্যে কালির ফোঁটা দেওয়া হতো যাতে চোখটাকে উজ্জ্বল দেখানো হয়। মাথায় পরচুলা পরানো হতো, চোখ আঁকা হতো আয়ত এবং তির্যক ভাবে টানা। ইজিপশিয়ান ভেবে দেখুন, মোটামুটি ওই নেফারটিটির মুখটা যেমন দেখা যায়, কিংবা ট্রয়ের যে ওই নায়িকা হেলেন, যে চোখগুলোকে টেনে লম্বাটে বড় করে করে করা হয়, আমাদের কথাকলিতেও এরকম আছে। আজকেই আমাকে দুপুরবেলা মৌমাদি দেখালেন যে কথাকলি নাচে এরকম ভাবে চোখটা টেনে আঁকা, টেনে বড় করে আঁকা। সেই জিনিসটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এরকম সময় থেকে, অনেক বড় করে চোখ আঁকা। যদিও তখন আর অত বড় স্টেজ, মানে দর্শক আসন আর অতটা ছড়ানো ছিল না, কিন্তু বড় ছিল, যেহেতু দূর অব্দি দেখবে সেই জন্য ওইভাবে পরবর্তীতে ওইভাবে করা হলো, যে লম্বা লম্বা করে চোখ আঁকা, আবার চোখের তারায় বসানো। আবার একটা সময় ছিল জাপানে, এটা পরবর্তীতে এসেছিল, দাঁতে মেয়েরা সৌন্দর্য প্রকাশ করার জন্য দাঁতে কালো রং করা হতো। সেই আমাদের দেশে একটা কথা আছে না, দাঁতে লাগাতো পিস, কি একটা কথা ছিল, অমুক পিসি দাঁতে লাগাতো মিশি, সেটাই মনে পড়লো। আচ্ছা মিস্টার মোদক, আপনি কিন্তু একের পর এক এটা দেখাতে পারেন, স্লাইডটা দেখাতে পারেন। এই যে দেখাচ্ছি এখন, আমি বলতে থাকছি, দেখাতে পারেন। শুরু থেকেই দেখানো যেত, আমি বলতে থাকছি আর কি, আমিও মিশিয়ে দিচ্ছি সবগুলোকে। ক্লাউন চরিত্র ছিল চাও, যেটা যাকে বললাম যে আগে সব সময় তাকে নিয়ে তাকে মেকআপ করা হতো, তাকে সবাই প্রণাম করে স্টেজে নামতো, প্রণাম বলতে বাও করে সবাই নামতো। আবার এদিকে চাওয়ের রূপসজ্জা আধুনিক যুগের সার্কাসে ক্লাউনদের মতনই হতো, মুখে সাদা রং করা হতো, চিবুক ও নাকে লাল রং করা হতো, একেবারেই ক্লাউনের মতন করা হতো। মূকাভিনয়ের মতো রূপসজ্জা, যেমন খুশি কাল্পনিক পোশাক চাও পরতে পারতো, চাও যা খুশি পোশাক পরতে পারতো, সেখানে কোনো বাধা ছিল না। আর মূকাভিনেতার মতনই এরকম বড় বড় করে চোখ, তবে এরকম নিচে আমাদের যে একটা কনসেপশন আছে যে মাইম মানে নিচে করে চোখ আঁকা, সেটা না, সোজা সোজা করেই চোখ আঁকা হতো। চাইনিজ, এখানে পাপেটের চলে এসছে, মুখোশ চলে এসছে এই স্লাইডে। এবারে এইটা আগের স্লাইডটা একটু দেখাবেন। আগের স্লাইডটাতে সম্ভবত ওই আগের বা পরের, হ্যাঁ, এই যে মিশরের যেটা বলছিলাম, যে ওই এগুলো তো হাতে আঁকা ছবি, শিল্পী মধুবন্তী ব্যানার্জি এবং দীপ ব্যানার্জির আঁকা ছবি আমার বইতে, এই ছবিগুলো। এগুলো হচ্ছে ওই, আর এই মুখোশগুলো কিন্তু আমি থার্মোকল কেটে কেটে তৈরি করেছিলাম, পাথরের এফেক্ট আনবো বলে। আর এই কর্নারে যেটা দেখা যাচ্ছে মিশরীয় সভ্যতায় তখনও পর্যন্ত এই মিশরীয় শেয়াল দেবতার ছবিটাকে একটু বড় করা যাবে মিস্টার মোদক? মিশরীয় ছবিটা একদম কর্নারেরটা, ডান দিকেরটা, আমি ভুল বলছি না, মানে আমার ডান দিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে যদি একটু বড় করা যায় তাহলে আমি একটু বোঝাতে সুবিধা হবে। এই যে মুখোশের মাধ্যমে যে মেকআপ অভিনয় করা হতো গ্রিসে, তাতে দেখানো হচ্ছে যে হাতের টোটেমের কথাটা আমি মিস করে গেছি, বলা হয়নি, কারণ আদিম সমাজ যখন ওই জোট বেঁধে বসবাস করতে শুরু করলো, তখন তারা মনে করতো তাদের জন্মদাতা পিতা একজনই, সেই একজন পিতা মাতা থেকে এদের গোষ্ঠী জন্মেছে, তাই তারা কি না ক্লান, তারা এক একটা ক্লান। এই গোষ্ঠীতে ওই দেবতা কে মানা হতো কোনো না কোনো পশু অথবা কোনো না কোনো পাখি, সেইটাকে টোটেম হিসেবে ব্যবহার করা হতো, হাতে প্রতীক হিসেবে নিয়ে। এই প্রতীক হিসেবে নিয়ে টোটেমটা ব্যবহার করা হতো, সেই টোটেমের মতন করেই মুখোশটাও তৈরি করা হতো। পরবর্তীতে যখন গ্রিক পিরিয়ডে নাটকে মুখোশটা এলো, তখন কিন্তু ওই ডায়লগ থ্রো করার জন্য ট্রাম্পেটের মতন মুখোশার মুখের যে গ্যাপটা থাকতো, সেখানে দুপাশে, ঠোঁটের দুপাশে বাঁশির মতো বসিয়ে দেওয়া হতো, ট্রাম্পেটের মতন এফেক্টটা হতো। মানে অভিনেতা যে জোরে কথাটা বলছে তার থেকে অনেক জোরে শোনা যাবে এই দুপাশের হলো বাঁশি দিয়ে মুখোশের
ঠোঁট দিয়ে বেরিয়ে আসবে কথাটা, ভেতর থেকে বেরিয়ে আসতো। এইটা বোঝাবার জন্য আমি এগুলোকে দেখাতে বলছি। এবারে এবারে হলো আমি আবার চায়নায় ফিরছি। ওই যে মাঞ্চুযুগে পুরুষেরা নারী চরিত্রে অভিনয় করতো যে তখনও পর্যন্ত কাঠের জুতো পরতো ছোট ছোট। চায়নাতে তো একটা চল ছিল যে মেয়েদের পা বড় হবে না, মেয়েদের পা ছোট ছোট হবে, সেই জন্য সেই মাপে পাকে বেঁধে রাখা হতো ছোটবেলা থেকে কাঠের জুতো পরিয়ে, মেয়েদেরও সেটাই করা হতো। এবং ছোট ছোট স্টেপে পা ফেলা হবে, ব্যালে নাচের মতন পদক্ষেপ হবে, এবং একদম একটা নৃত্যের ভঙ্গিতে হাঁটা হবে নারী চরিত্রে। সেটাই নারী চরিত্রের একটা বৈশিষ্ট্য। এবার চাইনিজ তখনো পর্যন্ত কিন্তু মানা হচ্ছে যে চৈনিক উপকথায় মিং হুয়াং হলেন নাট্যাভিনয়ের স্রষ্টা। তিনিই নাটকের দেবতা। হং সম্রাট মিং হুয়াং স্বয়ং চাও চরিত্রে অভিনয় করতেন। আচ্ছা, সম্রাট নিজেই ওই অভিনয়টা করতেন আর কি। সর্বাপেক্ষা সম্মান পেত আগেই বলেছি আমি। এবং তার পরবর্তীতে যেটা হলো, এই চায়নার এই সময়টা থেকে মানে ততদিনে তো এসে গেছে 1100-1600 কত সাল, 1643 সাল। সেই সময় সব থেকে উন্নত নাটকগুলো পাওয়া গেছে আর কি। সেই সময় দেখা যাচ্ছে যে ওই 3 রাজার ইতিহাস নিয়ে অভিনয় হচ্ছে। রাজদরবারে পুতুল নাটকের প্রদর্শনী এলো। এই এতদিনে রাজদরবারে পুতুল নাটক এলো। কিভাবে এলো? ভ্রাম্যমান কথক দল ছায়া পুতুল মানে শ্যাডো পাপেট্রি করতো। এর মাধ্যমে রাজদরবারে পুতুল নাটকের প্রদর্শনী হতো। এই পেশাদারী দলের বিখ্যাত নাটক ছিল 3 রাজার ইতিহাস, সেগুলো তো পরবর্তীতে। ওটা একটা মজার গল্প আছে যে ছায়া পুতুল এক সময় তো শুরুর দিকে তো ছিল না, কোন রকম পাপেট্রি ছিলই না। যেটা এলো প্রথমেই সেটা এলো শ্যাডো পাপেট্রি। শ্যাডো পাপেট্রি কেমন ভাবে তৈরি হতো? তৈলাক্ত কাগজ কেটে। তৈলাক্ত কাগজ কেটে মানে আমরা যেটাকে ওই বাটার পেপার বলি আজকালকার দিনে, ওই ধরনের পেপার কেটে, আর পশুর শিং দিয়ে কেটে কেটে ওই সমস্ত পাপেটের হাত পা এবং ধরে নাচানোর যে দণ্ডটা লাঠিটা, সেইগুলো তৈরি হতো পশুর কেটে কেটে। শুকনো চামড়াকে পাতলা করে কেটে তৈলাক্ত করা হতো। তো এই শুধু কাগজ নয় কিন্তু, কারণ কাগজ তো অনেক পুরনো, প্যাপিরাস তো অনেক আগেই এসে গেছে, পরবর্তীতে আধুনিক কাগজও তৈরি হয়েছে। আবার এই চামড়া কেটে, শুকনো চামড়া কেটে পাতলা করে তাতে নানান রকমের রং করে আমাদের কিন্তু দক্ষিণ ভারতে পাপেট তৈরি হয়। বালি, জাভা এসব জায়গাতেও এইভাবেই পাপেট তৈরি হয় এখনো পর্যন্ত। মানে শ্যাডো পাপেট তৈরি মানেই হচ্ছে চামড়া থেকে কেটে তৈরি করা। তাতে একটা ব্যাপার হচ্ছে কাগজের থেকে লংজিভিটিটা অনেক বেশি হবে। মানে যত বেশি পাপেট নাচানো হোক না কেন, ওগুলো নষ্ট হয় না সহজে। চামড়ার দুদিকেই রং করা হচ্ছে এবং তেল রং করা হতো। তেল রং করা হলে কি হচ্ছে, জলে টলে ভিজে নষ্ট হবে না। যতটা মজবুত করা যায় আর কি, যতটা মজবুত করা যায়, যতটা লংজিভিটি বাড়ানো যায়, সেইভাবে পুতুলগুলো তৈরি হচ্ছে। আবার ঠিক মেকআপের মতো করেই ছায়া পুতুলের মুখ তৈরি করা হচ্ছে, এখনো সেইভাবেই তৈরি হচ্ছে ওদেশে পুতুল। দুষ্ট চরিত্র সাদা মুখ পুতুল, নায়ক চরিত্র লাল মুখ পুতুল, পুতুলের মুখ আঁকা পাশাপাশি প্রোফাইলে, সবসময় প্রোফাইলেই থাকবে। শ্যাডো পাপেট্রি সবসময় প্রোফাইলে মুখ থাকে। এবারে অসৎ মহিলা চরিত্র হলে তার পুতুলের মুখে বিকৃতি আনবে, দৈত্য চরিত্র হলে পশুর মাথা হবে, পুতুলের পশুর মাথা। এরকম ভাবে পুতুলগুলো তৈরি হচ্ছে। এটা এখনো পর্যন্ত চায়নায় আর কি চলছে। আমার ওই পাপেট তৈরির এই ছবিটা যদি একটু দেখান, কিভাবে এখনকার শ্যাডো পাপেট্রি
আমার পাপেটিয়ার বন্ধুও এখানে উপস্থিত আছেন, দেবাশিস, ও দেখে বলতে পারবে যে কিভাবে পাপেটের এই সংযোগ স্থলগুলো তৈরি করা হচ্ছে আর কি। হাত পা নাড়ানো, মুখ নাড়ানো, মানে রীতিমতো চিবুক নড়বে এখান থেকে কথা বলার সময়, সেইটা দেখানো, এইভাবে তৈরি করা হচ্ছে। এই ছায়া পুতুলের ওপরে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ওই সময়কার মানে যুদ্ধের ছায়া পড়ে এই পুতুল নাটকের ওপরে। তার মানে কতটা সিরিয়াসলি পুতুল নাটক করা হচ্ছে, যে যুদ্ধের সমস্ত কিছু বোঝানো হচ্ছে পুতুল নাটকের মাধ্যমে। এবারে যেটা হচ্ছে ছায়া পুতুল, এক রাজা, তার কিন্তু এই মুহূর্তে রাজার নামটা আমি কথা বলতে বলতে হারিয়ে ফেললাম, মানে মনে আসছে না। চায়নাতেই ছায়া পুতুলের শুরু হয়, কিন্তু শ্যাডো পাপেট্রিটা শুরুই হয় চায়নাতে। সম্রাট ওতি ছায়া পুতুল প্রচলিত হলো, কালে কালে কার ধর্মীয় রীতিতে পরিণত হলো। এই তিনি তার স্ত্রীকে মারা যাওয়ার পরে হারিয়ে ফেলতেন, মানে মানে এত বেশি দুঃখ পেতেন স্ত্রীর বিরহে, যে তিনি তাকে অনেক নাচ গান দেখানো হতো, তাতে তার মন উঠতো না। তখন একজন দেবতার খুব দয়া হয়, একজনকে পাঠিয়ে দেয় যে তুমি গিয়ে বলো যে তুমি রোজ রাত্রিরে আত্মাকে নিয়ে আসবে, কিন্তু কথা দিতে হবে রাজাকে যে ওই তিনি যেন তার রানীকে ছুঁতে না আসেন, ছোঁয়া চলবে না, উনি বসে দেখবেন। এবং পর্দা রাত্রিবেলায় পর্দা দিয়ে একটা ঘর আলাদা করা হতো, এবং সেইখানে উনি ওই রোজ আসতেন সেখানে রানী, এসে দেখা দিতেন, কথাবার্তা হতো, আলোচনাও চলতো, বেশ গভীর আলোচনা, মানে রাজ্য সংক্রান্ত আলোচনা, এসবই চলতো। হঠাৎ একদিন তিনি নিজের ইমোশন ধরে রাখতে না পেরে উনি পর্দার উপরে হাত দেন, গিয়ে পর্দায় হাত দিতেই পর্দা ছিঁড়ে বেরিয়ে দেখেন যে এপারে বসে একজন ওই পুতুল নাচাচ্ছে, শ্যাডো পাপে। তখন তো তিনি তাকে শাস্তি দেন যে তোমার মৃত্যুদণ্ড দেওয়া হবে, এ হবে, ও হবে। তিনি বলছেন যে আমি তো আপনাকে রানীর শোক ভোলাবার জন্য আমি এসেছি। তখন রাজা ভেবে দেখলো যে সত্যি তো, একে তো মেরে ফেলে কোনো লাভ নেই, বরং আমি আমার রাজকার্যের কারণে আমি কাজে লাগাই এই পাপেটকে। তখন থেকে কিন্তু রাজসভায় ওই পাপেট মানে শ্যাডো পাপেট্রি শুরু হলো নাটক। এরপরে আমরা চলে আসছি আবার ভারতবর্ষের এতে আমরা দেখি যে ডক্টর সুকুমার সেন এবং আমরা ভারতীয় নাট্যশাস্ত্র থেকে মেকআপের অনেক কিছু পাচ্ছি, এবং একদম চৈতন্যদেব পর্যন্ত আমরা অন্যরকম ভাবে পাপেটটাকে পাবো। সেটা হচ্ছে যেমন হলো দেবতার পুজো হচ্ছে, পুজো করতে করতে আগেই বললাম হরপ্পা মহেঞ্জোদারোতে লিঙ্গ দেবতার পুজো হতো, এবং সেটা লিঙ্গ দেবতা মানেই শিব, শিব হচ্ছে একেবারেই শস্যের দেবতা এবং অশিষ্ট দেবতা, সেখান থেকে এগুলো তো আমি বলেই নিয়েছি। এবারে দেখা যাচ্ছে সাজগোজ কিরকম হতো, এই যে চারটে বেদ মিলে পঞ্চম বেদ হলো, সেখানে কুমারীগণ উজ্জ্বল সজ্জায় সজ্জিত হয়ে প্রেমিকের মনোরঞ্জন করত। অথর্ব বেদে পুরুষদের নাচের উল্লেখ পাওয়া যায়। খ্রিস্টপূর্ব 3য় শতকে গিরনারের অশোকলিপিতে রঙ্গশালার আমরা উল্লেখ পাচ্ছি। তার মানে কতদিন হয়ে গেল, অশোকলিপি মানে সেই বুদ্ধের প্রায় সময় সময়, ওই সময় নাট্যাভিনয় পুরোমাত্রায় চালু ছিল। হিন্দু নাটকের বিশেষত্ব হলো নাট্যাভিনয়ের সঙ্গে পুতুল অভিনয় যুক্ত হতো। নাটকের যে অংশ মানব অভিনেতার দ্বারা অভিনয় সম্ভব হতো না, সেই অংশে পুতুল নাচের মাধ্যমে দৃশ্যাভিনয় হতো। আনুমানিক খ্রিস্টপূর্ব 140 অব্দে পতঞ্জলি রচিত গ্রন্থে পুরুষ দ্বারা নারী চরিত্রের অভিনয়ের উল্লেখ পাওয়া যায়।
তখন নারীবেশী নটকে বলা হতো ভ্রুকুংস। তাদের নামটাই আলাদা হতো, তারা যেহেতু নারী চরিত্র অভিনয় করছে তাদের নাম হতো ভ্রুকুংস। অভিনেতারা সারা মুখমণ্ডলে রং লাগাতো আলাদা দল বোঝাতে। এখানেও আবার সেই চলে এলো টাইপ। কংস বাসুদেবের দল, একদল লাল মুখ, অপর দল কালো রঙের, একদল ভালো একদল খারাপ। আমরা রবীন্দ্রনাথকে পাই যে মুক্তধারা নাটকে দুই গ্রামবাসীর দল ঢুকছে, তোমরা ভালোর দলে না খারাপের দলে? না, আমরা ভালোর দলে। এই ভালো দল আর খারাপ দল, শ্রদ্ধেয় সৌম্য মিত্র ভালো দল খারাপ দল বোঝাতে দু রকমের টুপি করেছিলেন, কান ঢাকা টুপি, কান খোলা টুপি। মানে পরবর্তীতে মেকআপ রং ব্যবহারের বাইরে চলে এসে আবার পোশাকে চলে যাচ্ছে কিভাবে দল আলাদা করা হচ্ছে, মানে প্রায় খেলার টিমের মতন আর কি। এবারে অভিনেতাদের আবার নাম ছিল ভারতের নাট্যশাস্ত্র অনুযায়ী অনেক পরে পাওয়া যায়, কিন্তু মৌখিক ভাবেও বলা হতো শোভনী। মানে পতঞ্জলির উক্তিতে বলা হচ্ছে শোভনী, অভিনেতাদের বলা হচ্ছে শোভনী, আর মহিলাদের বলা, মানে মহিলা চরিত্রের অভিনেতাদের বলা হচ্ছে ভ্রুকুংস। এবারে যেহেতু চতুর্বেদের অংশ নিয়ে পঞ্চম বেদ সৃষ্টি হয়েছে, চারটে নিয়ে, বৈদিক পুরুষেরা নর্মালি বড় চুল রাখতো, সেই জন্য উইক পরার কোনো ব্যাপার আসেনি, উইক পড়তেই হতো না। কিন্তু ওই ভবভূতির নাটকে বর্ণিকা পরিগ্রহ শব্দটা ব্যবহার করা আছে। বর্ণিকা পরিগ্রহ শব্দের মানে কি? রং মাখা। তো সেই হিসাবে ওইভাবে হিন্দু নাটক, সেই সময় বলা হচ্ছে হিন্দু নাটক। আসলে অনার্য ভারতে প্রায় 2500 খ্রিস্টপূর্বাব্দে আর্যরা ঢোকে। আর্যরা আসার পরে আর্য অনার্যের সংমিশ্রণে তখন একটা নতুন সভ্যতা শুরু হয়, এবং শুধু সভ্যতা শুরু হয় না, নতুন ধর্ম শুরু হয়, হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম কিন্তু একেবারেই খুব একটা প্রাচীন কিছু নয়, সেটাকে তৈরি হওয়া ধর্ম, আর্য অনার্য মিলে। এবং সেই কারণে নাটককে বলা হচ্ছে, ভারতীয় প্রাচীন নাট্যকলাকে বলা হচ্ছে হিন্দু নাটক। এখানে দু ধরনের পোশাক ব্যবহার হতো। বেদে ছিল নারী পুরুষের পোশাক একই ধরনের হতো, দেহের উপরিভাগে চাদর ব্যবহার হতো, গ্রীষ্মে সুতি আর শীতকালে পশম, এবং ওই যে মশাল জেলে সারা রাত ধরে অভিনয় হবে, যদিও গ্রীষ্মকালেই বেশি হতো, বসন্তকালে বেশি হতো। মেয়েরা কারুকার্য খচিত, মানে বেশ অনেক দামি দামি হিরে জহরত দিয়ে ওপরের যে আবরণটা সেইটা তৈরি হতো, ওটাকে বলা হতো দ্রাপ। ওই যে রত্নখচিত অঙ্গাভরণটা, ওইটার নাম ছিল দ্রাপ। আর শরীরের নিম্নভাগে যে চাদরটা পরা হতো সেটাকে বলা হতো ব্রাত্য। ছেলে মেয়ে সবার ক্ষেত্রে, ছেলেদের পাগড়িকে উষ্ণিস যেমন বলা হতো, তেমনি আবার ফেতা, পতাকা বিভিন্ন নামে ডাকা হতো। আধুনিক যুগে উত্তর ভারতের কৃষকরা ওই ধরনের পাগড়ি পরে, যেটা দেখা যায় অবাঙালি অঞ্চলে। মেয়েরাও শাড়ি পরতো কুচি দিয়ে, তার উদাহরণ পাওয়া যায় বিবাহ সূত্রে। নবপরিণীতা বধূ সূক্ষ্ম মসৃণ কুচি দেওয়া শাড়ি পরিহিতা, মানে রেশমের শাড়ি পরছে, রেশম বোনা হতো। কিন্তু তখনও পর্যন্ত কিন্তু সেলাইয়ের কোনো চল ছিল না, সেলাই করে কাপড় চোপড় পরা হচ্ছে না, সবটাই ওই চাদর। বা মেয়েরা যে পরবর্তীতে দেখা যায়, বা রামায়ণ মহাভারত নিয়ে সিরিজ টিরিজ করা হয়েছে, তাতে যে কাঁচুলি পরানো হচ্ছে, আসলে সেলাই থাকতো না, সবটাই ওই চাদরকেই ব্যবহার করা। ব্রাহ্মণ পুত্ররা স্বর্ণালঙ্কার ব্যবহার করত, সভাকবি গায়ক তারা আবার কাজল পরতো, তারপরে রীতিমতো ওই হরিতাল টরিতাল মেখে, যেটাকে বলছিলাম যে হলুদ রংটা, ওই রং মেখে সাজসজ্জা করা হতো। দামি পাথরের গয়নাগাটি পরা হতো, সোনার উপর রত্নখচিত মুকুট ব্যবহার করত। নারী পুরুষ নির্বিশেষে বালা, কানের দুল, কোমর বন্ধনী এগুলো তো পরতোই, বা বালা টালা ছেলেরাও পরতো। আর বৌদ্ধ যুগে এসে বৈশালী উজ্জয়িনীর মেয়েরা দেখা যাচ্ছে টিপ পরছে। এর আগে কিন্তু এখনো পর্যন্ত টিপের কোনো প্রচলন পাইনি, বৌদ্ধ যুগে এসে দেখা যাচ্ছে টিপ পরছে। মানে ওই অভ্রের টিপ পরা হতো, অভ্র দিয়ে নকশা কাটা, খয়ের এবং অভ্র দিয়ে কপালে নকশা কাটা হতো। ভারতের প্রথম যে শল্য চিকিৎসক জীবক, তিনি
মানে তিনিও বৌদ্ধ ছিলেন, বুদ্ধের মানে অনুগামী ছিলেন। তিনি উল্লেখ করেছেন এই টিপ পরা, চন্দন দিয়ে, কুমকুম দিয়ে, সিঁদুর দিয়ে, কাজল দিয়ে নকশা আঁকা হতো টিপে। টিপের প্রচলনটা এলো বৌদ্ধ ধর্মে এসে, মানে যখন প্রায় আধা ভারতবর্ষই তখন প্রায় বৌদ্ধ। সেই সময়টা ওই যে হরিতকি ব্যবহার করতো চুল কালো করার জন্য। হরিতকিকে পিষলে কালো কষকষে যে রংটা বেরোয় ওইটা চুলে লাগানো হতো। সবটাই আর্ট কালার, কোনো রং আলাদা করে তৈরি হচ্ছে না। পঞ্চমবেদ অর্থাৎ নাটকে অথর্ববেদের রস, রস শব্দেই বোঝা যাচ্ছে ওই যুগে সাধারণত ওই মানুষ নাচে গানে মেতে থাকতো, সেইটাকেই বিভিন্ন রসে ভাগ করা, যেটা ভরতের নাট্যশাস্ত্রে আমরা পাচ্ছি যে নবরস। পরবর্তীকালে গ্রামীণ বাংলায় তরজা গান, যেটা আমি এক্ষুনি বললাম, ছড়া কেটে প্রশ্নোত্তরে গান গাওয়া, একটু আগেই আমি এটা বলেছি। আর এছাড়া উৎসবের মেলা হতো কিরকম, ইন্দ্র মহোৎসব, গো মহোৎসব, নবান্ন মহোৎসব, তখনও নবান্ন হতো আর কি। এইসব নাচ গানের মধ্যে নাটকের সমস্ত উপাদান থাকতো। নাচ গানগুলোও নাটকের অভিনয়ের মাধ্যমেই হতো। এই করতে করতে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ঋগ্বেদে জীবন্ত সাহিত্য চর্চা হতো। এই গীতিকাব্য, আবৃত্তি, নাট্যচর্চা, এগুলোকেই কিন্তু সংস্কৃত ভাষায় বলা হচ্ছে জীবন্ত শাস্ত্র, জীবন্ত সাহিত্য। মানে যেটা শুধুমাত্র বইয়ের পাতায় বন্দী নয় বা পুঁথিতে বন্দী নয়, সেটা হলো জীবন্ত সাহিত্য। কিন্তু তখনও পর্যন্ত উচ্চবর্গের মধ্যেই এই অভিনয় প্রথা চলতো। ওই রাজপ্রাসাদের কোনো একটা মন্দিরে, কিংবা পরবর্তীতে বিভিন্ন মঞ্চও তৈরি হয়েছে, আচ্ছাদিত অভিজাত রঙ্গমঞ্চে। আচ্ছাদিত বলতে নানান মাপের শেপের রঙ্গমঞ্চ তৈরি হতো ওই সময়টায়। সেটা আমরা ভরতের নাট্যশাস্ত্রতেও পাই, মানে স্টেজের ইতিহাস পড়তে গিয়ে আমরা এগুলো পাই। তো এখন আমাদের বিষয় বলতে এই রামায়ণ মহাভারত চলে আসছে অভিনয়ের মাধ্যমে। ম্যাডাম একটু শেষ করতে হবে, টাইমটা অনেকটা হয়ে গেছে। হ্যাঁ, এবারে মোটামুটি আমি তো এর ব্যাপারে বলে, খালি আমি একটু একটা জিনিস বলে নি যে এই করতে করতে ষোড়শ শতাব্দীতে যখন চৈতন্যদেব এলেন, চৈতন্যদেব নিজে অভিনয় করতে ভালোবাসতেন, এবং এটা কল্পনাও করা হয় যে উনি ছোটবেলায় যে মাটির পুতুল তৈরি করতেন, বড় হয়ে উনি সেইগুলোকেই আবার কাঠের পুতুল তৈরি করে রাধাকৃষ্ণ সাজিয়ে সেইগুলো দিয়েও অভিনয় করাতেন, নিজে রাধা চরিত্রে অভিনয় করতেন। এবং ওনার এক অনুগামী আসামের শঙ্করাচার্য শঙ্করদেব, তিনি এই কাঠের পুতুল তৈরি করে নাচ, মানে পুতুল নাচ সারা ভারতবর্ষে ছড়িয়েছিলেন, যে কারণে বাংলায় বলা হতো কৃষ্ণ যাত্রা, আর শঙ্করদেব ওটার নামকরণ করেছিলেন চিহ্ন যাত্রা, যেহেতু কৃষ্ণ রাধা এইভাবে আলাদা করে করা হতো, চিহ্ন যাত্রা এভাবে বলা হতো। ঠিক আছে,